বিংশ শতাব্দীর 50 থেকে 70-এর দশকে টানা 21টি বছর ধরে পৃথিবী সাক্ষী হয়েছিল এক অবিরত প্রাণক্ষয়ের। 1954 থেকে 1975 সাল পর্যন্ত দক্ষিণ চীন সাগর তীরের এক বিস্তীর্ণ জনপদে বয়ে গিয়েছিল অবিরামে রক্তের স্রোতধারা। সেই রক্তপাতের দুটি পক্ষ ছিল, এক পক্ষ মুক্তি চায়, অন্য পক্ষ মুক্তির আকাঙ্ক্ষাকে গলা টিপে ধরতে। ইতিহাস সাক্ষী, লক্ষ প্রাণের বিনিময়ে সে যুদ্ধে জয় হয়েছিল মুক্তিকামী মানুষেরই। অনাগত কাল ধরে মানুষের স্বাধীনতা স্বপ্নে প্রেরণা যোগানোর ইতিহাস তৈরি করা সেই জনপদের নাম ভিয়েতনাম। ভিয়েতনামের যুদ্ধের ইতিহাস অনেক দীর্ঘ। একের পর এক অন্যায় শাসনের বিরুদ্ধে লড়ে গেছে এই অঞ্চলের মানুষ। দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ হিসেবে আখ্যায়িত সর্বশেষ যুদ্ধ, যেটি ভিয়েতনাম যুদ্ধ বলেই সর্বাধিক পরিচিত, এই ভিডিওটি মূলত সেটি নিয়েই। তবে এ যুদ্ধের পটভূমি বোঝার জন্য এর আগের প্রথম ইন্দোচীন যুদ্ধ নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করা প্রয়োজন। তাই ভিয়েতনাম যুদ্ধের সিরিজকে আমরা দুই ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা জানব ভিয়েতনাম যুদ্ধের প্রথম অধ্যায় প্রথম ইন্দোচীন যুদ্ধ সম্পর্কে এবং কেন ফরাসিদের বিতাড়িত করেও ভিয়েতনামের মানুষেরা স্বাধীন ঐক্য দেশ গঠন করতে না পেরে কেন তাদের দুই ভাগে বিভক্ত হয়েছিল সে সম্পর্কেও জানব। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কেও জানব। ভিডিও শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ফরাসি ইন্দোচীন ফরাসি ঔপনিবেশিক সাম্রাজ্যের অংশ ছিল। 1887 সালে তিনটি ভিয়েতনামীয় অঞ্চল টোনকিন, আন্নাম এবং কম্বোডিয়ার সাথে দক্ষিণ কোচিন চায়না নিয়ে ইন্দোচীন গঠিত হয়। 1893 সালে লাওসকেও এর সাথে যুক্ত করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীন অঞ্চলের পূর্ব প্রান্তের দেশ ভিয়েতনাম 19 শতকের শেষ দিক থেকে ফ্রান্সের উপনিবেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ভিয়েতনাম আক্রমণ করে এর কর্তৃত্ব নিলেও ফরাসি ঔপনিবেশিক শাসন তখনও সমাপ্ত হয়নি। তখন জাপান আর ফ্রান্স ক্ষমতা ভাগাভাগি করে এই অঞ্চলের শাসন চালিয়ে যেতে থাকে। চীন এবং সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের প্রবাদ প্রতিম নেতৃত্ব হো চি মিন 1941 সালে মে মাসে গঠন করেন ভিয়েতমিন, যার অর্থ হল ভিয়েতনামের স্বাধীনতা সংঘ। জাপান ও ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্যই এই সংগঠন গড়ে তোলেন হো চি মিন। 1943 সালের শেষ দিকে জাপানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে ভিয়েতমিন। এর নেতৃত্বে ছিলেন পৃথিবীর ইতিহাসের এক দুর্ধর্ষ সমন্বয়ক জেনারেল ভো নগুয়েন গিয়াপ। 1945 সালের মার্চে জাপান ভিয়েতনামে বাওদাইকে রাজা বানিয়ে ভিয়েতনামকে নিজেদের নিয়ন্ত্রণাধীন একটি রাজ্য হিসেবে ঘোষণা করে। জাপান ও ফ্রান্সের ক্রমাগত শোষণের ফলস্বরূপ 1944 থেকে 1945 সালে ভিয়েতনামে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যাতে 4 থেকে 2 লক্ষ মানুষ কেবল অনাহারেই মৃত্যুবরণ করেন। এই দুর্ভিক্ষের কারণে মানুষ আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে, বাড়তে থাকে ভিয়েতমিনের সদস্য সংখ্যা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে এবং জাপান ক্রমশ দুর্বল হয়ে পড়ে। জাপানের আত্মসমর্পণ যখন আসন্ন, সে সময় আগস্টের 14 তারিখে ভিয়েতমিন গোটা ভিয়েতনাম জুড়ে বিভিন্ন অঞ্চলের দখল নেওয়া শুরু করে। ইতিহাসে আগস্ট বিপ্লব নামে পরিচিত এই বিপ্লবের মধ্য দিয়ে 1945 সালের 2 সেপ্টেম্বরে হো চি মিন হ্যানয় শহরে ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন। ভিয়েতনামের নতুন নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনাম। বাওদাই ক্ষমতাচ্যুত হয় এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় হো চি মিনকে। অন্তত 20 দিন এই নতুন সরকার ছিল গোটা ভিয়েতনামে দায়িত্বরত একমাত্র সরকার। সেপ্টেম্বরের 23 তারিখে ভিয়েতনামের দক্ষিণের শহর সাইগন থেকে এই নতুন সরকারকে উৎখাত করে ফরাসি বাহিনী। ভিয়েতনামের উত্তর ও কেন্দ্র তখনও ভিয়েতমিনের নেতৃত্বে ছিল। গোটা ভিয়েতনামের উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য মরিয়া ফ্রান্স উৎখাত হওয়া রাজা বাওদাইয়ের মাধ্যমে এই অঞ্চলে ফ্রান্সের অনুগত সরকার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যেতে থাকে। ফ্রান্স বাওদাইকে প্রদান করে 1949 সালের জুনে দক্ষিণে ভিয়েতনামকে কেন্দ্র করে নতুন সরকার ঘোষণা করে। সাইগনকে এর নতুন রাজধানী ঘোষণা দেওয়া হয়। এদিকে ভিয়েতমিন বাহিনী পুরনো ঔপনিবেশিক প্রভুদের এই কর্তৃত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে। চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা বিপ্লবের সাফল্য তখন দ্বারপ্রান্তে। 1949-এর শেষ দিকে যুদ্ধে চীনের সহায়তা লাভ করে ভিয়েতমিন বাহিনী। সোভিয়েত ইউনিয়নও দাঁড়ায় তাদের পাশে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করতে থাকে বাওদাইয়ের অধীনের সেনাবাহিনীকে। 1950 সালে চীন, সোভিয়েত ইউনিয়ন সহ অন্যান্য কমিউনিস্ট ভাবাপন্ন দেশগুলো উত্তর ভিয়েতনাম কেন্দ্রিক ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনামকে স্বীকৃতি দেয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কমিউনিস্ট বাহিনীর দেশগুলো স্বীকৃতি দেয় বাওদাইয়ের সরকারের অধীনে দক্ষিণ ভিয়েতনামকে। দীর্ঘ যুদ্ধের পর সবশেষে 1954 সালের মে মাসে দিয়েন বিয়েন ফুতে ভিয়েতমিন বাহিনী আর ফ্রান্সের মধ্যে সবচেয়ে প্রখর লড়াই সংগঠিত হয়।
জেনারেল ভো নোগুয়েন গিয়াপের নেতৃত্বে চূড়ান্ত আঘাত করে ভিয়েতমিন বাহিনী। তাতে পরাজিত হয় ফরাসিরা এবং জয় হয় স্বাধীন ভিয়েতনামের স্বপ্নবাদ যোদ্ধাদের। শেষ হয় প্রথম ইন্দোচীন যুদ্ধ। কিন্তু এটি ছিল ভিয়েতনামবাসীর যুদ্ধজীবনের এক বিরতি মাত্র। প্রথম ইন্দোচীন যুদ্ধে পরাজিত হয়ে ফরাসিরা বিদায় নেবার পরও ঐক্যের আনুষ্ঠানিকতা শেষ হলো না, পূরণ হলো না একক ভিয়েতনাম তৈরির লক্ষ্য। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ফরাসি সরকারের সাথে ভিয়েতমিন এমন এক চুক্তি করে যে যাতে ফ্রান্সের শাসন অবসান হলো ঠিকই, কিন্তু গোটা দেশকে এক করে সাম্যবাদের পতাকা উড়ানোর স্বপ্ন পূরণ হলো না। 1954 সালের 21শে জুলাই জেনেভায় সম্পন্ন হওয়া এ চুক্তির শর্ত অনুযায়ী ফরাসিরা তাদের দীর্ঘ শাসন শোষণের পাততাড়ি গুটিয়ে নিল ভিয়েতনাম থেকে, আর ভিয়েতনাম আনুষ্ঠানিকভাবে দুভাগে ভাগ হলো। এই বিভাজনকে বলা হলো সাময়িক। উত্তর ভিয়েতনামের নেতৃত্বে থাকলেন হো চি মিন, দক্ষিণ ভিয়েতনামে বাও দাই। ঠিক হলো যে 1956 সালে দুই অংশ মিলিয়ে একটি নির্বাচনের মধ্য দিয়ে দুই ভিয়েতনাম আবার এক হবে। 70th প্যারালাল বলে যে সীমানা রেখা দিয়ে উত্তর আর দক্ষিণ ভিয়েতনামকে ভাগ করা হয়েছিল, গোটা ভিয়েত জাতির নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে সেটা বিলুপ্ত করা হবে, এমনটাই আশা করল ভিয়েতমিন। আর তখন পুরো জাতির সামনে ভিয়েতমিনের যে তুমুল জনপ্রিয়তা, তাতে নিশ্চিতভাবে এই নির্বাচনে জয়ী হতে চলেছিল তারা। কিন্তু ভিয়েতনামের মানুষের সেই বলিষ্ঠ ভবিষ্যতের বিরুদ্ধে দাঁড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র, আর সহায়ক ভূমিকা নিল ভিয়েতনামের একজন, তার নাম ডিএম নো। ডোমিনো তত্ত্ব অনুসারে ভিয়েতনামে কমিউনিজমের প্রতিষ্ঠা গোটা এশিয়াতে সাম্যবাদের জোয়ার বয়ে আনবে, এমন ভয় পেয়ে জেনেভা চুক্তির সাথে সম্মত হলো না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট সর্বাত্মক চেষ্টা চালাতে লাগলেন দক্ষিণ ভিয়েতনামে আবারও নতুন সরকার গঠন করে ভিয়েতনামের ঐক্য ঠেকিয়ে দিতে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধ তখন তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। সোভিয়েতের সাথে মিত্রতা আছে এমন যে কারোর প্রতি মার্কিন নীতি হয়ে উঠেছিল কঠোরতর। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ও সাহায্য নিয়ে 1955 সালে দক্ষিণ ভিয়েতনামে এক ভুয়া নির্বাচনের মাধ্যমে বাও দাইকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট হলো প্রচণ্ড কমিউনিস্ট বিদ্বেষী দিন ডিএম নো। আর শত্রুর শত্রু বন্ধু সেই নীতি অনুযায়ী সোভিয়েত মিত্র উত্তর ভিয়েতনামকে শত্রু পরিগণিত করা দক্ষিণ ভিয়েতনামের দিন ডিএম সরকারকে বন্ধু বানিয়ে নিল যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী ও পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো দিন ডিএম নৌবাহিনীর জন্য এবং অস্ত্রশস্ত্রের ব্যবস্থাও করা হয়। শুরু হলো এক দীর্ঘ রক্তাক্ত সময়ের। দক্ষিণ ভিয়েতনামের দিন ডিএম নো শুরু করলো এক নির্মম অত্যাচার। উত্তর ভিয়েতনাম থেকে তার উপর আক্রমণের পরিকল্পনা চালানো হচ্ছে এমন প্রোপাগান্ডা ছাড়াতে লাগলো সে। যারাই উত্তরের ভিয়েতমিন বাহিনীকে সমর্থন করত কিংবা মিলিত সার্বভৌম ভিয়েতনামের দাবিকে সমর্থন করত বলে মনে হতো, তাদেরকে দিন ডিএম সরকার কমিউনিস্ট বলে ধরে নিয়ে নির্যাতন চালাতে লাগলো। সিআইএর সহযোগিতা অনুযায়ী খুঁজে খুঁজে দিন ডিএম নো প্রায় 1 লক্ষ ঐক্যপন্থী ভিয়েতনামিকে গ্রেফতার করে এবং তাদের অনেকেই নির্মম অত্যাচারের শিকার হয়, তাদের মধ্যে অনেকেই বরণ করে মৃত্যু। পরবর্তীতে সেই আকাঙ্ক্ষিত নির্বাচন আর হয়নি। আবারও বিদেশি শক্তির মদতপুষ্ট সরকারের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ নামাতে হলো ভিয়েতনামের জনগণকে। 1957 সালের মধ্যে দক্ষিণ ভিয়েতনামে যারাই দিন ডিএমের অত্যাচারের শাসনের বিরুদ্ধে ছিল, তারাই পাল্টা লড়াই শুরু করলো। সরকারি কর্মকর্তা সহ দিন ডিএম নোয়ের সমর্থক প্রভাবশালীদের টার্গেট করে হত্যা করতে শুরু করলো তারা। যুদ্ধ এরিয়া রাজনৈতিক কৌশল দিয়ে জয়ের চেষ্টা বিফল হবার পর 1959 সালের জানুয়ারিতে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি সিদ্ধান্ত নিল দক্ষিণ ভিয়েতনামের ঐক্যবিরোধী শাসকদের অধীনস্থ সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধের। 1960 সালের ডিসেম্বরের মধ্যেই দক্ষিণ ভিয়েতনামের কমিউনিস্ট মতাদর্শীর সাথে অকমিউনিস্টরাও মিলিত হয়। সেই ঐক্যের ভিত্তি একটাই, দিন ডিএমের অন্যায় শাসনের অবসান ঘটানো। তারা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট NLF নামের একটি সংগঠন গঠন করে। যদিও NLF নিজেদেরকে একটা স্বায়ত্তশাসিত সংগঠন বলে দাবি করেছিল এবং এর সদস্য অধিকাংশই দক্ষিণ ভিয়েতনামীই ছিল অকমিউনিস্ট, তবুও জন এফ কেনেডির নেতৃত্বাধীন মার্কিন সরকার একে কমিউনিস্ট ভাবাপন্ন উত্তর ভিয়েতনামের অধীনস্থ সংস্থা হিসেবেই ধরে নিল। NLF-এর সদস্যদের ব্যঙ্গ করে ভিয়েতকং বা ভিয়েতনামি কমিউনিস্ট হিসেবে চিহ্নিত করতে লাগলো যুক্তরাষ্ট্র। 1961 সালে দক্ষিণ ভিয়েতনামের ঐক্যপন্থীদের প্রতিহত করার জন্য সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশেও যদি সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়, তাহলে আরও অনেক দেশ তাদের অনুসরণের অনুপ্রেরণা পাবে। এমন ভয় থেকেই কেনেডি প্রশাসন যে কোনো মূল্যে ভিয়েতনামের একত্রীকরণ ঠেকাতে মরিয়া হয়ে উঠল। ভিয়েতনামে ভিড়তে শুরু করলো একের পর এক মার্কিন সৈন্যবাহী জাহাজ। সেই রক্তক্ষয়ী যুদ্ধের বাকি ইতিহাস আমরা জানব পরবর্তী পর্বতে। সেই পর্বতে থাকবে যুদ্ধবাজ মার্কিন নেতাদের লক্ষ লক্ষ প্রাণহরণের পরিকল্পনার কথা, থাকবে মার্কিন জনগণের যুদ্ধবিরোধী আন্দোলনের কথা,
আরও থাকবে ভিয়েতনামের সূর্য সন্তানদের প্রবল লড়াইয়ের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনবার কথা। এশিয়ার মাটিতে মার্কিন সেনাদের পরাজয় সম্পর্কে সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপ দিন। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে তা শেয়ার করুন। আজ এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।